আপনিও রেস্কিউ করতে পারবেন রাসেলস ভাইপার হিমোটক্সিন বিষ। না না ওসব করতে যাবেন না, আপনাদের কাজ শেষ, ভাগো ভাগো ভাগো। শীতকাল পড়ে গেছে, সঙ্গে চলে এসেছে শীতকালের আতঙ্ক। আতঙ্ক বলা ভুল, চলে এসেছে শীতকালের মহা আতঙ্ক। দেখুন পাবলিক, বারবার বলি কি, সাপ না সাপের নামে আতঙ্ক। দেখুন ফস ফস করে আওয়াজ করছিল, কিসের মতো? সিটি, প্রেসার কুকারের সিটি। বন্ধুরা প্রেসার কুকারের সিটি শুনে সব চলে এসেছে, এবং এই বোন নাকি আগে থেকেই বলছিল যে নিশ্চয়ই এটা রাসেলস ভাইপার হবে। হ্যাঁ বন্ধুরা, আবারও চলে এসেছি, শীতকালের মহা আতঙ্ক রাসেলস ভাইপার একটা রেস্কিউ হবে এখান থেকে। তাই আজকে আপনাদেরকে একটা জিনিস আমি দেখাবো যে কতটা সেফ ভাবে, কতটা নিরাপদ উপায়ে একটা রাসেলস ভাইপার আপনিও রেস্কিউ করতে পারবেন। দেখুন সব জায়গায় আমি বা আমার মতো রেস্কিউয়ার নেই। গোটা পশ্চিমবঙ্গ থেকে, বাংলাদেশ থেকে, পশ্চিমবঙ্গের বাইরে থেকে আপনারা আমাকে ফোন করেন যে দাদা আসুন, দাদা আসুন। মাঝে মধ্যে মনে হয় যে আমার যদি দুটো ডানা থাকতো তাহলে হয়তো উড়ে উড়ে চলে যেতাম, আমি সব জায়গাতেই রেস্কিউ করতে পারতাম, কিন্তু সেটা আসলে সম্ভব না। আমি আপনাদের আজকে দেখাবো যে কিভাবে সেফভাবে আপনারা, এই যে আমার হাতে একটা যন্ত্র দেখতে পাচ্ছেন, এই যন্ত্রটা হচ্ছে ব্রহ্মাস্ত্র। সাপ যারা উদ্ধার করে তাদের জন্য ব্রহ্মাস্ত্র। কেন না, এটা সব থেকে সেফ উপায়ে আপনি সাপ উদ্ধার করে নিতে পারবেন। এটাকে ক্যাচার বলে। লিঙ্ক আমি দিয়ে দেবো। বিভিন্ন অনলাইন মাধ্যমে আপনারা কিন্তু সেই ক্যাচার একটা বাড়িতে রেখে দিতে পারেন, যেখানে বিশেষ করে আমাদের মতো রেস্কিউয়াররা নেই বা বন দপ্তররা যায় না, সেই সমস্ত জায়গার জন্য আমি বলছি। তাছাড়া যেখানে বন দপ্তর আছে বা যেখানে আমরা আছি, তাদেরকে এগুলো করতে যাবেন না, কারণ রিস্ক ফ্যাক্টর একটা পার্সেন্টেজ হলেও থাকে। তো চলুন সাপটা, আচ্ছা বাড়ি তোমাদের বোন তাই তো? হ্যাঁ। তুমি আমাকে ফোন করেছো, তোমার নাম? ইউ বিশ্বাস। এই ঠিকানাটা একটু বলে দাও। যুগনিতলা বিলপাড়া। হ্যাঁ, সবাই যুগনিতলা বিলতলা বললে চিনবে না, গোটা পশ্চিমবঙ্গের লোক দেখবে। নদিয়া যুগনিতলা বিলপাড়া। আচ্ছা, নাকাশিপাড়া থানা, নদিয়া জেলা। যুগনিতলা নামটা হয়তো আপনারা আগেও শুনেছেন। এই যে আমার সাথে যে ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টটা হয়ে গেছিল, ঠিক এই জায়গাতেই। 8100 শিট 8100 শিট। এই যে বাড়িতে এখন আছি, সেই বাড়ি থেকে খুব বেশি হলে হয়তো 500 মিটার দূরেই আমার সাথে সেই ভয়ঙ্কর দুর্ঘটনাটা ঘটে গেছিল, এবং সেই একই সাপ আবারও আজকে উদ্ধার করতে চলে এসেছি। তো চলুন সাপটাকে আগে দেখা গেছে। প্রথমে এই কাছাকাছি ছিল এখানে, এবং তারপর এই যে একটা পাইপ দেখতে পাচ্ছেন, এই পাইপটার মধ্যে সাপটা ঢুকেছে। ও, সাপটা দেখা ভালো করে দেখুন, এই পাইপের মধ্যে ঢুকে গেছে। বারবার বলবো বন্ধুদেরকে যে এখানে এই রকম সিচুয়েশনে আপনারা হাত ভুলেও দিতে যাবেন না, কারণ কি হাত দেবেন তো বিপদ। ওই দেখুন বেরিয়ে গেছে, দেখুন। এবার দেখুন ভালো করে, এই যে ক্যাচার, এই ক্যাচারের পুলি আছে আমার হাতে, এবং এই ক্যাচার দিয়ে আপনি মাথার কাছাকাছি জায়গা করে ধরে নিলেন। আপনি যদি লেজের কাছাকাছি ধরতে যান, ও কিন্তু আপনার হাতে আবার ঘুরে এসে বাইট করে দিতে পারে। দেখুন, একে তুলে নিলাম। এবার আমরা একটু ফাঁকা জায়গায় যাই। চলো ভাগো ভাগো ভাগো, সব যে যার মতো ভাগো, জায়গা ফাঁকা করো। চলো 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 চলো। হ্যাঁ বন্ধুরা, যারা আজকে আমার চ্যানেলের এই ভিডিওটা আপনাদের চোখের সামনে প্রথমবারের জন্য পড়েছে, তাদেরকে বলবো যে এই যে সাপটা এখন দেখতে পাচ্ছেন, এটাই সেই ভয়ঙ্কর রাসেলস ভাইপার। দেখে দেখুন, একে আমরা খুব শান্তভাবে হ্যান্ডেল করেছি বলে এ এখন কোনো আওয়াজ করছে না, এ কোনো উগ্র রূপ দেখাচ্ছে না। কিন্তু তার মানে এই না যে এর উগ্র রূপ দেখাতে 1 সেকেন্ডও সময় লাগবে না। এ যে কোনো সময়, একে, এই সাপটা এমন একটা সাপ, আমাদের ভারতবর্ষের মধ্যে সব থেকে ভয়ঙ্কর সাপ আমি একেই বলি। কারণ কি, অন্যান্য যে কোনো সাপ দেখেছেন আপনারা আমার চ্যানেলে ফ্রি হ্যান্ডেলিং করতে, কোবরা নিয়ে, কালাচ নিয়ে, অনেক কিছু নিয়ে। কোবরা আমি খালি হাতে নিয়ে ধরে বিভিন্ন রকম ভয়ঙ্কর স্টান্ট দেখেছেন আমার চ্যানেলে, কিন্তু কোনোদিনও কোনো রেস্কিউয়ারকেই আপনারা দেখবেন না যে এই সাপটাকে নিয়ে কোনো স্টান্টবাজি করছে। কারণ একে প্রেডিকশন কোনো করা যায় না যে এর মুড কীরকম হবে বা এ কোন টাইমে অ্যাটাক করে দেবে, ছো মেরে আপনাকে যে কোনো সময়
আপনাকে কিছু বুঝতেই দেবে না। হ্যাঁ, তো এর বিষদাঁত হচ্ছে আমাদের ভারতবর্ষের মধ্যে যত বিষধর সাপ রয়েছে সব থেকে বড় বিষদাঁত, এবং কি এর বিষদাঁত একদম ছুঁচের মতো। মানে অনেকে আপনারা বলেন যে কামড়ায় কিভাবে, বেশিরভাগ সাপ কিন্তু একটু ধরে কামড়ায়, কিন্তু চন্দ্রবোরা কেমন করে কামড়ায় জানেন? জাস্ট এই এই ওর সামনের দিকে দাঁত একদম এরকম হাঁ করে বের করা থাকে সব সময়ের জন্য। ও শুধু এই ঢোকাবে, এই ছেড়ে দেবে, তার মধ্যে ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে বিষ একদম ঢুকিয়ে দেবে। এবং কি এই বিষ এমন বাজে বিষ যে বিষের কারণে আপনার চট করে মৃত্যু হবে না, 2 সপ্তাহ 3 সপ্তাহ 1 মাস ধরে আপনার চিকিৎসা চলতে পারে। সেই চিকিৎসা চলার পরেও আপনি বাঁচবেন কিনা গ্যারান্টি নেই। 1 মাস পরেও পেশেন্ট মারা গেছে কিভাবে? কিডনি ফেইলিওর হয়ে। এর বিষ হিমোটক্সিন বিষ, মানে আপনার শরীরে যখন ঢুকবে আপনার রক্তকণিকা ভেঙে দেবে, সোয়েলিং হবে, গলতে পচতে লাগবে জায়গাগুলো। আমার সময় দেখেছিলেন আমার ভিডিওটা যে কীরকমভাবে সব ফোসকা ফোসকা পড়ে গেছিলো হাতগুলো। দেখুন এখনও এই মার্কিং রয়েছে, দেখুন এই যে মার্কিংগুলো দেখছেন না, এইগুলো সব বড় বড় ফোসকা পড়ে গেছিল, যেগুলোকে আপনারা ব্লিস্টার বলেন। সেই ব্লিস্টার ধরে যাবে এবং কি সেই জায়গাটা আস্তে আস্তে পচন শুরু হবে। আপনার যদি ইমিডিয়েট অ্যান্টিভেনাম যদি আপনার শরীরে না ঢোকে তাহলে কি হবে? আপনার সারা শরীরে সেই বিষ ছড়িয়ে গিয়ে আপনার কিডনিকে এফেক্ট করে ফেলবে এবং কিডনি ড্যামেজ হয়ে মানুষ মারা যায়। দর্দনাক মত বলে, মানে সহজ মৃত্যু না, শান্তির মৃত্যু একদমই না, খুব পেইনফুল একটা মৃত্যু হয় এই সাপের কামড়ে। বেশিরভাগ ক্ষেত্রেই আঙুল বাদ যায়, না হলে পা বাদ যায়, কিছু একটা অঙ্গহানি হয়, আর না হলে যারা বেঁচে যায় তাদের কিডনির পার্শিয়াল এফেক্ট সারা জীবনের জন্য থেকে যায়। আমি সেদিক থেকে খুব ভাগ্যবান ছিলাম যে আমার এফেক্টটা কিডনি অবধি পৌঁছায়নি, শুধুমাত্র এই কম্পার্টমেন্টাল ড্যামেজই হয়েছে। আমার হাতে প্লাস্টিক সার্জারি হয়েছে, আঙুলটা বাঁচাতে পেরেছে ডাক্তারবাবুদের দয়াতে, আঙুলটা আমার আজকে রয়েছে। তো চলুন আর আমি বেশি সময় নষ্ট করব না। এবার দেখুন আমি আপনাদেরকে বলি যে কীভাবে এই ক্যাচার ইউজ করে সুন্দরভাবে সাপটাকে, দেখুন আমি হাত না লাগিয়ে, এই যে একটা কৌটো দেখতে পাচ্ছেন, আমি সবসময় ওই ঘটনার পর থেকে আমি ব্যাগ কম ব্যবহার করি। কারণ কি এরা ব্যাগের ভেতর থেকেই বাইট করে দিয়েছিল, আপনারা জানেন আমাকে, কিন্তু কৌটোর মধ্যে ভরলে কৌটোর উপর থেকে বাইট করতে পারবে না। আপনারা অনেকে আমার বিগত দিনের রাসেলস ভাইপারের ভিডিওতে আপনারা কমেন্ট করেছেন যে দাদা আপনি কৌটোটাকেই বা ওইভাবে ধরেন কেন? কৌটো ফুটো করেও তো ও মেরে দিতে পারে। কৌটো ফুটো ও তখনই করতে পারবে যদি কৌটোটাকে ও গ্রিপ করে ধরতে পারে, তবে ও ফুটো করতে পারবে। তা নাহলে ভেতর থেকে যতই ও এরকম করে অ্যাটাক করুক না কেন, কৌটো কিন্তু ফুটো হবে না। প্রথমে বন্ধুরা কৌটোটাকে আপনারা এইভাবে কাত করে নেবেন, কারণ কি কৌটোটা উঁচু থাকলে না চট করে সাপটা ঢুকতে চাইবে না। এইবার দেখুন সাপটাকে আমি আলতো করে, বেশি উত্তেজিত করব না, দেখুন ঢুকিয়ে নিলাম। আচ্ছা এর থেকে বড় কৌটো কি আর ছিল না, তাই তো? এবার দেখুন মাথার দিকটা আপনি খেয়াল রাখবেন যে মাথা ও কৌটোর নিচে যে অল্প একটু ফাঁক রয়েছে ওই ফাঁক দিয়ে যেন মাথাটাকে বার না করতে পারে, এবং ওকে হালকা করে একটু ঠেলা মারুন, এদিক থেকে হালকা করে একটু ঠেলা মারতে থাকুন। না ওসব করতে যাবেন না, ধরে দেখতে যাবেন না একদম। দেখুন আমি এবার হালকা হালকা করে রাউন্ড মারছি, দেখুন ও নিজেই ঢুকে যাবে। হ্যাঁ দেখুন হয়েছে, পুরো ঢুকে গেছে পুরো। এবার একটা এরকম টাইপের একটা কার্ডবোর্ড নিয়ে নিন, হ্যাঁ শক্ত কার্ডবোর্ড, এই কার্ডবোর্ড এইভাবে ফেলে দিন। কার্ডবোর্ডের উপরে ওকে নিয়ে চলে আসুন, তারপর এটাকে কার্ডবোর্ডটাকে এভাবে ধরে নিন, ধরে এইভাবে উল্টে দিন, ঢাকনাটা হাতে নিয়ে নিন। ওর মুখটাকে ফলো করবেন, ওর মুখ কোন দিকে, দেখুন মুখ নিচেই আছে, সেট করে বন্ধ করে দিন। দেখুন উদ্ধার হয়ে গেল। খুব সেফভাবে আজকে আপনাদেরকে চন্দ্রবোরা কীভাবে ধরবেন, মানে উদ্ধার করবেন, তার একটা ক্লাস নিয়ে নিলাম। আমাকে একটু গুইচুচ টাইপের কিছু দিয়েও আমি একটু ফুটো করে দেবো যাতে ও নিঃশ্বাস নিতে পারে। দেখা হচ্ছে আবার রিলিজ স্পটে।
কি বন্ধুরা, শিখলেন তো? চন্দ্রপোড়া ধরার ক্লাস নিয়ে নিলাম আজকে সুন্দরভাবে, যে কিভাবে যে জায়গায় রেস্কিউয়াররা পৌঁছাতে পারে না বা বন দপ্তররা পৌঁছাতে পারে না, সেই জায়গায় আপনি নিরাপদভাবে কিভাবে একটা রাসেলস ভাইপারকে রেস্কিউ করতে পারবেন। এবার শেখাবো কি, ছাড়তেও তো হবে। আপনি ধরে তো নিলেন, কৌটোর মধ্যে ভরে তো নিলেন, এবার সেটাকে ছাড়বেন কিভাবে। চলে এলাম আজকে রিলিজ স্পটে। দেখতে পেলেন কালকে রাত্রিবেলায় একটা মোটামুটি মাঝারি সাইজের একটা রাসেলস ভাইপার আমরা রেস্কিউ করে দেখালাম। এখন আপনাদেরকে দেখাবো কিভাবে সাপটাকে এবার এইরকমই কোনো একটা খোলা জঙ্গলের মধ্যে আপনি ছেড়ে দেবেন, সেটাও নিরাপদ উপায়ে করতে হবে। তো চলুন আপনাদেরকে বাকিটা দেখাচ্ছি। বন্ধুরা, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে জাস্ট কৌটোর ঢাকনাটা এইভাবে খুলে ঠিক এইভাবে কাত করে রেখে আপনারা দূরে চলে যান। ব্যাস, আপনাদের কাজ শেষ। সাপ ঠিক নিজের মতো বেরিয়ে সেই জায়গা থেকে কিন্তু চলে যাবে। তবে হ্যাঁ, আমি একে এখন কি করব, আমি একে বার করে দিচ্ছি।